আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার নৈতিক শক্তি থাকে না এবং তার শাসনামলে দুর্নীতি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। যে বক্তব্য দিয়েছেন মহামতি সক্রেটিস যে এমন একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা উল্লাস নৃত্য করবে, যখন সবচেয়ে মূর্খ যে লোকটি সেটি ক্ষমতার চেয়ারে বসে থাকবে, জ্ঞানীরা বা পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে। তো এই যে মহামতি সক্রেটিস, সেই বক্তব্যটি এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, ভারতের জন্য, সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বা আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবে সেই প্রসঙ্গের সঙ্গে শেখ হাসিনার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, ডক্টর শফিকের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আদৌ কোনো সম্পর্ক আছে কি আছে না, এটা নিয়ে আমার কোনো ইন্ডিকেশন নাই, চিন্তাই নাই। আমি কেবলমাত্র একটা ভাব সম্প্রসারণ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুর্বলের শাসন খুব ভয়ঙ্কর হয়, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করব, যাতে করে আপনারা বুঝবেন যে শক্তিশালী মানুষ ক্ষমতায় বসলে কি হয় আর দুর্বল মানুষ ক্ষমতায় বসলে কি হয়। প্রথমে শক্তিশালী মানুষের সম্পর্কে বলে নিই। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের ভারতের দুজন শক্তিশালী শাসক ছিলেন, গিয়াসউদ্দিন বলবন আর সম্রাট আলাউদ্দিন খিলজি। গিয়াসউদ্দিন বলবন তিনি ২০ বছর ছিলেন প্রধানমন্ত্রী আর ২০ বছর ছিলেন সুলতান। আর তার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে ইলতুৎমিশের জমানায় তিনি ছিলেন যে রাজকীয় গার্ড রেজিমেন্ট রয়েছে, এখন বাংলাদেশে যেভাবে এসএসএফ আছে, এই রাজকীয় গার্ড যে আছে, প্রাসাদরক্ষী, সম্রাটের দেহরক্ষী, সেই বাহিনীর প্রধান। এখন বাংলাদেশে ধরেন এসএসএফের একজন মেজর বা পিজিআরের একজন কর্নেল বা এসএসএফের যিনি প্রধান রয়েছেন একজন মেজর জেনারেল, তাদের দাপটে আপনারা তটস্থ থাকেন না। এমনকি যিনি এসএসএফের প্রধান হন, পুরো সেনাবাহিনীর মধ্যে তার একটা কর্তৃত্ব থাকে। এই মুহূর্তে যিনি এসএসএফের প্রধান আছেন, নিঃসন্দেহে তার ক্ষমতা কোনো অংশে কম নয়, বা ডিজিএফের প্রধান যিনি আছেন তার ক্ষমতা কোনো অংশে কম নয়। তো আমি গিয়াসউদ্দিন বলবনের কথা যখন বলছি, তখন দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশ যখন সুলতান ছিলেন তখন গ্রেটার ভারত, আজকে যে ভারতবর্ষ তার বেশিরভাগ অংশ, আজকে যে পাকিস্তান, লাহোর, সিন্ধু বেশিরভাগ অংশ, আফগানিস্তানের বিরাট অংশ, এবং এই বাংলা ইলতুৎমিশের অধীন ছিল। তো বুঝেন সেই ইলতুৎমিশের এসএসএফ কত বড় ছিল। সেই এসএসএফের প্রধান ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার সারাটা জীবন তিনি সৎ ছিলেন এবং খুব কঠোর ছিলেন। এতটা কঠোর ছিলেন যে তিনি যখন সুলতান ছিলেন, কোনো আমির উমরা মানে কোনো মন্ত্রী মিনিস্টারকে তিনি যদি ডাকতেন, ধমক দিতেন, চোখ গরম করতেন, তার চোখের দিকে তাকিয়ে অনেক মন্ত্রী এমপি প্রকাশ্য রাজ দরবারে প্রস্রাব করে দিতেন। ইতিহাসে লেখা আছে, পড়ে দেখুন। আলাউদ্দিন খিলজির অবস্থা একই। তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, কিন্তু তার যে বীরত্ব, তিনি সেই মঙ্গল বাহিনীকে একাধিকবার ঠেকিয়ে দিয়েছেন। সমস্ত ভারতবর্ষের যে কোর্স অফ অ্যাকশন তিনি পরিবর্তন করে ফেলেছেন। তিনি যদি না থাকতেন, এই ভারতবর্ষের অবস্থা সেই বাগদাদের মতো হতো। হালাকাও আক্রমণ করার পর যেভাবে বাগদাদ তছনছ করা হয়েছে, দিল্লিও ঠিক সেইভাবে তছনছ করা হতো। পুরো মঙ্গল আক্রমণকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। ইলতুৎমিশ তদ্রূপ। তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, না যুদ্ধ করেননি, শুধুমাত্র বুদ্ধি দ্বারা, কূটনীতি দ্বারা তিনি পুরো চেঙ্গিস খানকে তিনি ঠেকিয়ে দিয়েছেন। তো এই দুজন মানুষ, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি, তারা তাদের যে কঠোরতা দ্বারা, নিষ্ঠুরতা দ্বারা রাজ্য শাসন করেছেন, বহু হত্যা করেছেন, বহু মানুষকে তছনছ করে দিয়েছেন, এবং মানুষের মধ্যে আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছেন। একবার বাদশাহ আলাউদ্দিন খিলজি তিনি তার চিফ জাস্টিসকে ডাকলেন, প্রধান বিচারপতিকে ডাকলেন, এবং প্রকাশ্য রাজদরবারে তিনি একটা ফতোয়া জানতে চাইলেন। তো চিফ জাস্টিস খুব রসিক মানুষ ছিলেন। তিনি আলাউদ্দিন খিলজির ইত্তেলা পেয়ে আর রাজদরবারে এলেন